চলে আসলাম। রুদ্র কর্মকার আদাব ভাই, আদাব। শতাব্দী ব্রহ্মা চলে এসছি। নাস্তা হয়েছে? কানিজ ফতেমা মিমর্ষি, নাস্তা হয়েছে আপু? সম্মাদীপ রায়, আদাব ভাই, আদাব। এসপি দাস, হাই ভাই, অনেকদিন পর দেখা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তাসমিয়া রিদা, ওয়ালাইকুম সালাম। সামিউল ইসলাম স্বপ্ন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা আজকে নতুন অধ্যায় শুরু করবো, সেটা জানো যে সরল লেখা চ্যাপ্টার। সরল লেখার প্রথম দিককার জিনিসপত্রগুলো সব 9, 10 ছিল আসলে, তো এগুলো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তারপরে আস্তে আস্তে আমরা গভীর থেকে গভীরতম জায়গায় চলে যাব সরল লেখা নিয়ে। সরল লেখায় অনেক ক্লাস লেগে যাবে, মোটামুটি 1 মাস তো লাগবেই, অর্থাৎ 20-25টা ক্লাস লাগবে। আমরা রেগুলার ক্লাস নিলে 1 মাস লাগবে না ইনশাল্লাহ। তো তোমাদের যেমন বিন্যাস সমাবেশে অনেক বড় একটা খাতা হয়েছে, এরকম মোটা খাতা হয়েছে, সম্ভবত সরল লেখার চ্যাপ্টার আরেকটু মোটা খাতা লাগবে আর কি। তুর্য, ওয়ালাইকুম সালাম। ঈদ কেমন কাটলো তুর্য তোমার? ওয়ালাইকুম সালাম। জারিন তাসনিম, হতাশা, ওয়ালাইকুম সালাম। আসুক সবাই, একটু আসুক, ঘুম থেকে এখনও ওঠেনি। এবার জুনিয়রদের সাথে ক্লাস করব আমরা। কানিজ ফাতেমা মিমর্ষি, হ্যাঁ মিমর্ষি, তোমরা তো একবার এটা করেছ। আবারও হাজির হলাম ভাইয়া। সাদিয়া ইসলাম, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সব নতুন গ্রুপে। ঈদ মুবারক ভাইয়া, ঈদ মুবারক। সবাই আসো, তাড়াতাড়ি আসো ক্লাসে, তাড়াতাড়ি আসো। অপূর্ব প্রামাণিক, আদাব ভাই, আদাব। যারা এই গ্রুপে, সাদি তুমি কেমন আছো ভাইয়া? ঈদ মোবারক। আছি আলহামদুলিল্লাহ। তোমরা যারা নতুন জয়েন করেছ এই গ্রুপে, সরল লেখার গ্রুপে, দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তা তোমরা একটু ডিস্ট্রিক্টের নামগুলো যদি লিখতা তাহলে আমি বুঝতে পারতাম কারা কারা নতুন জয়েন হয়েছ বা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন হয়েছ। মহসিনা মিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি আরানিতে আসলেন না, ফাঁকি দিলেন? এসপি দাস, আসবো ভাইয়া। রাফিদ রহমান, ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি ভাইয়া। রাফিদ রহমান, তুমি কোথা থেকে বলছো, কোন ডিস্ট্রিক্ট থেকে? একটু তোমরা লেখো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, ব্রেকফাস্ট করলাম ভাইয়া। সাদি, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সুদীপ্ত সরকার, তন্ময় জয়পুরহাট থেকে বলছো। জয়পুরহাট আমার দাদার বাড়ি, দেশি মানুষ। শতাব্দী ব্রহ্মা, পাবনা থেকে তো বলছো তুমি, আমি জানি, কিন্তু তোমাকে তো বলিনি। যারা নতুন জয়েন করেছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বলেছি একটু যে কে কোথা থেকে বলছো। স্টেলা নওমি বিশ্বাস, পাবনা থেকে। তাইয়েবা ইসলাম, বগুড়া থেকে। সাফি নাটোর। আফিয়া আলবিদা, আলবিদা নাদিবা, দিনাজপুর থেকে। ওকে,
তাহলে আমরা শুরু করি। একবারে প্রিলিমিনারি বেসিক জায়গা থেকে আমরা শুরু করব। একবারে বেসিক থেকে শুরু করব, যদিও বা তোমরা 9, 10 এগুলো পড়ে এসছো, বা যারা অনেকে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, আমার কাছে পড়তা বা পড়তা না এরকম অনেকে জয়েন করেছো, হয়তো বা তোমাদের এগুলো সব জানা আছে। তারপরেও আমি প্রিলিমিনারি একবারে প্রথম থেকে শুরু করব। সরল লেখা, প্রথমে বানান ভুল, আসলে সরল লেখায় একটা চ্যাপ্টার বলা হচ্ছে, এখানে টোটাল আছে 7টা মানে উপচ্যাপ্টার আর কি, আটকাচ্ছে নাকি। তো এই সরল লেখার মধ্যে আমরা প্রথমত 2টা অংশে বিভক্ত করব, সেটা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক একটা পার্ট, আর একটা পার্ট আছে সরল রেখার সমীকরণ সংক্রান্ত। সরল রেখার সমীকরণ, ওকে, সরল রেখার সমীকরণ। এই পার্টটাতে আমরা যেতে আরও অনেক সময় লাগবে। সরল রেখার সমীকরণ পার্টে যেতে আমাদের অনেক সময় লাগবে। আমরা স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। তো স্থানাঙ্ক সাধারণত 2 প্রকার বলছি, একটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক, দ্বিমাত্রিক স্থানাঙ্ক, আর একটা আছে হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। ওকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক আমাদের এই আলোচনার ভিতরে নাই। আমাদের গোটা জ্যামিতি, অর্থাৎ আমরা যে ফার্স্ট ইয়ারে জ্যামিতি পড়ব, সেকেন্ড ইয়ারে যে জ্যামিতি পড়ব, পুরা জ্যামিতিটাই হচ্ছে দ্বিমাত্রিক জ্যামিতি, 2 ডাইমেনশনাল জিওমেট্রি। 3D পড়া হয় তোমার সাধারণত ভেক্টরে লাগে মাঝে মধ্যে। দ্বিমাত্রিক স্থানাঙ্কে আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আমি এগুলোতে ডিটেল আলোচনা করব, কার্তেশীয়, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। ওকে, তাহলে আমাদের আজকের আলোচনা হবে স্থানাঙ্ক, দ্বিমাত্রিক স্থানাঙ্কের কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক। এই 2টা জিনিস আগে ক্লিয়ার করব আজকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্কে কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক দিয়ে কত কিছু করা যায় সেগুলোতে যাব। ওকে, আস্তে আস্তে আমরা আগাবো ইনশাল্লাহ। তো স্থানাঙ্ক ব্যবস্থাটা কেন আসলো আসলে, এটার পিছনে কারণ কি? দ্বিমাত্রিক স্থানাঙ্ক আর ত্রিমাত্রিক স্থানাঙ্কই বা কি? আসলে আমরা যদি কখনো সমতলের উপরে কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে যাই, তখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবহার করা হয়। আর শূন্যে অবস্থিত কোনো একটা জিনিসের এক্সাক্ট অবস্থান নির্ণয় করার জন্য ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবহার করা হয়। যেমন আমি যদি এই মেঝের উপরে, এই রুমের মেঝের উপরে কোনো একটা জিনিস রেখে দিই, যদি বলি এটা কোথায় আছে, মনে করো এখানে একটা জিনিস আছে মেঝের উপরে, যদি কেউ বলে যে এই ওয়াল থেকে 3 ফিট দূরে আছে, তাহলে এক্সাক্ট অবস্থান পাওয়া যায় না অ্যাকচুয়ালি। কেন? 3 ফিট দূরে, এখান থেকেও 3 ফিট দূরে হতে পারে, ওখান থেকেও 3 ফিট দূরে হতে পারে, ওখান থেকেও 3 ফিট দূরে হতে পারে, রাইট? আমি যদি একটা ওয়াল থেকে 3 ফিট দূরে অবস্থানের কোনো একটা বিন্দু বলি, যদি আমি বলি যে এটা হচ্ছে আমার আসলে উত্তর দিক, এটা দক্ষিণ, তো এই উত্তর দিকের ওয়াল থেকে 3 ফিট দূরে আমার বিন্দুটা আছে, তো 3 ফিট দূরে, এই ওয়াল থেকে 3 ফিট দূরে কোটি কোটি বিন্দু আছে আসলে, রাইট? তাহলে আমি চাই একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করতে এই তলের উপরে, রাইট? তখন এই ওয়াল থেকে একটা ডিস্টেন্স লাগবে, আবার ওই পূর্ব পাশের ওয়াল থেকে যদি আমি একটা ডিস্টেন্স ধরে দিই, তাহলে কিন্তু এক্সাক্ট অবস্থান পাবো। তাহলে সমতলে কোনো একটা বিন্দুর এক্সাক্ট অবস্থান নির্ণয়ের জন্য আমরা দ্বিমাত্রিক 2টা মাত্রা প্রয়োজন হয়। হয় তোমার এই উত্তর পাশের ওয়াল থেকে 3 ফিট দূরে, আর পূর্ব পাশের ওয়াল থেকে 10 ফিট দূরে, তাহলে আমরা যে বিন্দুটা পাবো সেটাই এক্সাক্ট বিন্দু, রাইট? সকালবেলায় কে ফোন দিল? ধরো দোস্ত, কি ক্লিয়ার? তাহলে দ্বিমাত্রিক
স্থানাঙ্ক আমরা কখন ব্যবহার করব? যখন সমতলে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তখন প্রসঙ্গ কাঠামো মানে এই যে তোমার উত্তর পাশের ওয়াল আর পূর্ব পাশের ওয়ালকে রেফারেন্স ওয়াল হিসেবে ধরে প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি। ওকে, তো তাহলে এই যে দুটা ডিস্টেন্স, তাহলে দেখো এই উত্তর পাশের ওয়াল আর ওই পূর্ব পাশের ওয়াল পরস্পর লম্বচ্ছেদী। ওকে, পরস্পর লম্বচ্ছেদী, এটা তোমরা পরস্পর লম্বচ্ছেদী দুটা সরলরেখা, এই দুটাকে বলি আমরা অক্ষরেখা। এটা হচ্ছে আদি অক্ষরেখা, এক্স অক্ষরেখার ধনাত্মক দিককে আদি অক্ষরেখা বলে। ওকে, এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা, এটা অক্ষরেখা হিসেবে আমরা বলি। তাহলে এই দুটা হচ্ছে রেফারেন্স লাইন, এই দুটা লাইনের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, তোমরা এটা জানো। এই যে দেখো, এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে চাইলে আমার দুইটা ডিস্টেন্স প্রয়োজন। সেটা হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু যেখান থেকে তুমি যাত্রা শুরু করবা, এক্স অক্ষ বরাবর ডানে গিয়ে উপরে উঠতে হবে, রাইট? দেখো দুটা মাত্রার প্রয়োজন, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। এক্স অক্ষ বরাবর ডিস্টেন্সটাকে আমরা বলি এক্স, ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সটাকে বলি ওয়াই। তাহলে এখানকার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় এইভাবে, এক্স ওয়াই। এইটা রেনে দে কার্তেসের নাম অনুসারে এটাকে বলা হয় এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে এইটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। ওকে, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কি? কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে প্রসঙ্গ কাঠামো এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এবার আসো, তাহলে এই বিন্দুটাতে দেখো আমরা কীভাবে যেতে পারি? এক্স অক্ষ বরাবর এক্স একক গিয়ে সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক উঠলে যে বিন্দুটা পাওয়া যায় সেটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর একভাবে যাওয়া যেতে পারে, সেটা হচ্ছে এরকম যে এই মূল বিন্দু এখানে, এটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন বা পোল, এটার নাম আছে বাংলা ভাষায় আমরা বলি মূল বিন্দু বা অরিজিন, বা এটাকে আমরা বলি হচ্ছে পোল। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সকে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় একটাকে ভুজ আর একটাকে কোটি বিবেচনা করে যে স্থানাঙ্ক ব্যবস্থা সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এবারে দেখো, আমি যদি এখান থেকে সরাসরি আমি এই বিন্দুর একটা দূরত্ব নির্দেশক সরলরেখা দিই, এইটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর বা মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরলরৈখিক দূরত্ব। তাহলে এই ডিস্টেন্সটার নাম হচ্ছে রেডিয়াস ভেক্টর। এটা কিন্তু ভেক্টর রাশি না, ভেক্টর রেডিয়াস ভেক্টরটা স্কেলার, একটা মান বোঝাই। রেডিয়াস ভেক্টর এটা হচ্ছে স্মল আর। আমি যদি এখন তোমাকে বলি যে এই বিন্দু থেকে আমি সরাসরি এই ডিস্টেন্সটা, আমি তোমাকে বললাম যে আর একক দূরত্বের বিন্দুটাই তোমার নির্ধারিত বিন্দু, যে বিন্দুতে তুমি যেতে চাও। শুধু আর একক দূরত্ব যদি বলতাম তাহলে এখানে ভুল হতো কিন্তু, কারণ আর একক দূরত্বে এখানে একটা বিন্দু আছে, আর একক দূরত্বে তো এখানেও একটা বিন্দু আছে, রাইট? তাহলে এখানে আরও একটা মান প্রয়োজন, সেটা হচ্ছে এটার সাথে অ্যাঙ্গেল কত, দ্যাট ইজ থিটা, রাইট? এই যে তোমার এখানেও কিন্তু দুইটা ডাইমেনশন প্রয়োজন, যে পোল থেকে সরাসরি এই বিন্দুতে যাওয়ার জন্য দুইটা ডাইমেনশন প্রয়োজন। একটা হচ্ছে সরলরৈখিক ডিস্টেন্স, অর্থাৎ রেডিয়াস ভেক্টর কত এই বিন্দুটার, এবং ওই রেডিয়াস ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেইটাকে যদি আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে লিখি, অর্থাৎ এই রেডিয়াস ভেক্টরকে ভুজ চিন্তা করে এবং এই অ্যাঙ্গেলটাকে কোটি চিন্তা করে যেই স্থানাঙ্ক ব্যবস্থা, এইটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক, রাইট? এইটা অবশ্য তোমরা অনেকেই জানো, রাইট? তাহলে হোয়াট ইজ আর? আর মানে হচ্ছে রেডিয়াস ভেক্টর অফ এ পয়েন্ট, এর মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই পয়েন্টের সরলরৈখিক ডিস্টেন্সটাকে বলা হয় ওই বিন্দুর রেডিয়াস ভেক্টর। এবং হোয়াট ইজ থিটা?
থিটাটাকে অনেক সময় আর্গুমেন্ট বলে জটিল সংখ্যা চ্যাপ্টারে, এটা সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, ওটা দেখার বিষয় না। থিটা মানে হচ্ছে বুঝবা রেডিয়াস ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, দ্যাট ইজ রেডিয়াস ভেক্টর। কি ক্লিয়ার? তাহলে এক্স ওয়াইটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক আর আর থিটাটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। ওকে, এবারে আসো আমরা আরেকটু চিন্তা করি যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। তাহলে এখানকার স্থানাঙ্ক এক্স ওয়াই এটা কার্টেসীয় ফরম্যাটে আর আর থিটাটা হচ্ছে পোলার ফরম্যাটে। এবারে দেখো এখানে কিন্তু একটা সমকোণের ত্রিভুজ গঠন হয়েছে। এই সমকোণের ত্রিভুজে আর স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু, আর যেহেতু ডিস্টেন্স বোঝায়, মূল বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সরলরৈখিক দূরত্ব বোঝায়, আর এর মান কখনো নেগেটিভ হবে না, আর এর মান সব সময় পজিটিভ, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে সূত্রটা, এইটা আমরা ব্যবহার করব কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, পোলার স্থানাঙ্কের ভুজ নির্ণয় করা যায়, অর্থাৎ রেডিয়াস ভেক্টর নির্ণয় করব আমরা এই সূত্র দিয়ে। এবার যদি আমরা টেন থিটার সূত্র ফেলি, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স। অতএব আমি এবার এখানে মডুলাস দিই, ভয় করি, কারণ হচ্ছে ওয়াই বাই এক্স এর মান দেখা গেল একটা পজিটিভ হলো একটা নেগেটিভ হলো। টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এইটা আসলে বলাটা কতটা সঠিক এটা আমি জানি না, তবে আমার ফিলিংস অনুসারে টেন থিটা ইকুয়াল টু হবে লম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভূমির দৈর্ঘ্য। ওকে, এটাকে বলা হয় টেন থিটা, অর্থাৎ পজিটিভ মানটা নিতে হয়, ওই জন্য মডুলাস দিলাম আর কি। ওকে, তাহলে টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স এর মডুলাস, অর্থাৎ থিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ওকে, এইটা হচ্ছে তোমার থিটার মান বের করা যায় যদি এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকে, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এখন আসো, এই থিটার মান পরিবর্তন হতে পারে, এটা কোয়াড্রেন্ট ভেদে। যারা সেকেন্ড ইয়ার তারা তো জটিল সংখ্যা তবে এটা শিখাইছে তোমাদেরকে, আর যারা ফার্স্ট ইয়ারে এখন আসো তাদেরকে নতুন করে আমি বলবো কোয়াড্রেন্ট হিসেবে কি করে থিটা চেঞ্জ হয়, আর এর মান কিন্তু কখনো চেঞ্জ হবে না। যেমন দেখো, কলম কই মুস্তাক, একটা কলম, এমনি একটা কলম দাও। এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইজান? এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা? দেখো, এটা যদি আর হয়, এটা যতই ঘুরায় না কেন, এখানে যতই ঘুরায় না কেন, আর এর মান কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু থিটার মান চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা এবার কোয়াড্রেন্ট ভেদে থিটার মানটাকে একটু ক্লিয়ার করি, তারপরে আমরা কথায় যাব। ও, আরেকটা জিনিস এখানে শেখাইনি একটু, হ্যাঁ, সেটা হচ্ছে দেখো, এই সমকোণী ত্রিভুজে একবারে শেখাইনি, কস থিটা ইকুয়াল টু আসবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর। অতএব এক্স ইকুয়াল টু লিখতে পারি আমরা আর কস থিটা। এই দেখো, এটা মনে রাখো একটু। আবার সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর। অতএব ওয়াই ইকুয়াল টু লেখা যাবে আর সাইন থিটা। দেখো, আমরা এখানে ডিভাইড করে দিলাম। আমরা যদি আর এবং থিটার মান দেওয়া থাকে, অর্থাৎ পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, পোলার থেকে যদি কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা এই দুটা সূত্র ব্যবহার করব। আর এবং থিটা দেওয়া থাকলে তাহলে এক্স বের করা যাবে, আর এবং থিটা দেওয়া থাকলে ওয়াই বের করা যাবে। তার আর থিটা মানে কি? পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, তাহলে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্কে নিয়ে যাওয়া যায় সেটা এই দুটা সূত্র মেইন করে। এই দুটা সূত্র ব্যবহার করে আমরা পোলার থেকে কার্টেসীয়তে যেতে পারবো, আর এই দুটা সূত্র ইউজ করে আমরা কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কে চলে যেতে পারবো। কি ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই দেওয়া
থাকলে আর থিটা বের করাটা হচ্ছে পোলার স্থানাঙ্ক বের করা, আর আর থিটা দেওয়া থাকলে এক্স ওয়াইটা বের করাটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করা। কি ক্লিয়ার? এগুলো নিয়ে আমরা আরও ডিটেল আলোচনায় যাব। আমি আগে কোয়াড্রেন্ট ভেদে থিটার মানটা একটু বের করা তোমাদেরকে দেখাই। দেখো এখানে টোটাল আমি 4টা চিত্র আঁকবো। ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার মান হচ্ছে এইটা, থার্ড কোয়াড্রেন্টে সরি এটাকে ইয়া করো তোমরা, আর একটু ক্লিয়ার করে দিই। দেখো এটাকে 5 বলো, এটাকে 5 বলো। ওকে, এবার থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে এখানে 5, এখানে ফোর্থ কোয়াড্রেন্টে 5 হচ্ছে এইটুকু, রাইট? দেখো থিটা মানে হচ্ছে রেডিয়াস ভেক্টর। থিটার পরিচয় আমি থিটাকে সংজ্ঞায়িত করছি এইভাবে, রেডিয়াস ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক। ওকে, এখানে দেখো তাহলে এই রেডিয়াস ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই থিটা। তাহলে এখানে থিটা ও যা, ফাইও তা, এটা এক্স, এটা ওয়াই। এখানকার এক্স এর পরিচয় এইটা, এখানে ওয়াই, এখানে এইটুকু এক্স, এইটুকু ওয়াই, এইটুকু এখানে এক্স, এইটুকু ওয়াই। ওকে, বলবা যে ভাই এখানে তো মাইনাস এক্স হতো, মাইনাস এক্স না, এটা হচ্ছে ভুজ। এখন এক্স এর মান নেগেটিভ হতে পারে যখন নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে। দেখা গেল এক্স ইকাল টু -2 দেওয়া আছে, তার মানে কি ভুজের মান -2, এর অর্থ মূল বিন্দু থেকে বাম দিকে। কাহিনী তো হচ্ছে এটা, রাইট? এখন দেখো তাহলে এখানে থিটাও যা, ফাইও তা, তাহলে ফাই ইকুয়াল টু এখানে হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটা, এটা হচ্ছে ফর ফার্স্ট কোয়াড্রেন্ট থিটা ও যা, ফাইও তা, অর্থাৎ tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা, হোয়াট ইজ থিটা? আমি তোমাদেরকে আগেই বলেছি হোয়াট ইজ থিটা। থিটা মানে হচ্ছে রেডিয়াস ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, দ্যাট ইজ থিটা। এইবারে বলো এখানে যে থিটাটা আমরা বের করব, এই থিটাটা কিভাবে বের করব? ফর সেকেন্ড কোয়াড্রেন্ট থিটা ইকুয়াল টু, তাহলে দেখো থিটা বের করতে গেলে এখান থেকে এই পুরাটুকু এক পাক ঘুরলে হয় পাই বা 180 ডিগ্রি, মাইনাস এখান থেকে ফাই বাদ দিতে হবে, তাহলে পাই মাইনাস ফাই, এখানে হচ্ছে থিটা। কি ক্লিয়ার? এখান থেকে এই পুরাটুকু হচ্ছে পাই থেকে এইটুকু ঘুরতে হয় ডান দিকে। মনে রাখবা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরো সেই কোণটা হয় পজিটিভ কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হয় নেগেটিভ কোণ। দেখো তুমি এখান থেকে যখন তুমি এই অবস্থানে এসছো, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এসছো পাই পরিমাণ, এখানে আসার পরে তোমাকে তো নিতে হবে আসলে এইটুকু, আসার পরে তাহলে এইভাবে ব্যাক করতে হবে। এই ব্যাক করাটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে কি পরিমাণ? 5 পরিমাণ, দিকে হলে নেগেটিভ, এই জন্য এর আগে নেগেটিভ দিয়েছি। কি বোঝা গেছে? সো দিস ইকুয়াল টু, এখানে কিন্তু পাই মাইনাস হোয়াট ইজ ফাই মানে tan ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি। বুঝতে পারলা কেন এইটুকু? এটা শুধু তোমরা কমেন্টে লেখো তাহলেই হবে। ওকে, কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এসপি দাস রেডিয়াস ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে
কোন একটা নির্দিষ্ট বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বলা হয় রেডিয়াস ভেক্টর। ওকে, রেডিয়াস ভেক্টর বা ওটাকে বলা হয় মূল বিন্দু মডুলাস। আসলে কোন একটা বিন্দুর মডুলাস নির্দেশক সরল রেখা, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দুর দূরত্বটাই হচ্ছে কিন্তু তার মডুলাস। ওকে, কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা থিটার মানটা পাইলাম যে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, এবং এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ। এটা যেহেতু পজিটিভ, টেন ইনভার্সের পরে পজিটিভ যে মানই থাক না কেন সেটা কিন্তু সূক্ষ্ম কোণ বোঝায়। আসলে এইটুকু কিন্তু সূক্ষ্ম কোণ, রাইট? 90 চাইতে ছোট কোণ আসলে, রাইট? এই জন্য কিন্তু আমরা এখানে মডুলাস দিচ্ছি, মাইনাসটা ব্যবহার করছি না। কি ক্লিয়ার? এবার আসো থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে থিটার মান আমরা এখান থেকে এইভাবে ঘুরিয়ে এখানে আসতে পারি। ওকে, তাহলে থার্ড কোয়াড্রেন্ট, ফর থার্ড কোয়াড্রেন্ট কি হবে বলো তো? ফর থার্ড কোয়াড্রেন্ট থিটা ইকুয়াল টু তাহলে পাই প্লাস ফাই, পাই প্লাস ফাই। সো দিস ইকুয়াল টু পাই প্লাস হোয়াট ইজ ফাই? টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এইটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের থিটা বোঝানো হয়, রাইট? অথবা এটা আরেকভাবেও হতে পারে। তোমরা যদি সেটা জানতে চাও বা বুঝতে চাও সেটা একটু দেখো। আমি যদি এই দিকে ঘুরি, যে এখান থেকে আগে এখানে আসব, রাইট? তারপরে আমি থিটা কিন্তু এটাও বলতে পারবো, এক্স অক্ষের ধনাত্মক দিকে সাথে এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি, রাইট? তাহলে এটাও কিন্তু থিটা। এবারে দেখো, অথবা তাহলে আমরা লিখতে পারি যে এই দিক থেকে যেটা ঘুরলাম, এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে কিনা, ঘড়ির কাঁটার দিকে কি পরিমাণ ঘুরেছ? মাইনাস পাই পরিমাণ ঘুরেছ। ঘড়ির কাঁটার দিকে ঘোরাটা হচ্ছে নেগেটিভ কোণ, তাহলে মাইনাস পাই। কিন্তু আমার তো দরকার এইটুকু কোণ, তাহলে এখান থেকে আবার ফেরত আসতে হবে। এই ফেরত আসাটা ঘড়ির কাঁটার বিপরীতে কিনা, ঘড়ির কাঁটার বিপরীতে মানে প্লাস কি পরিমাণ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছ? ফাই পরিমাণ ঘুরেছ। সো দিস ইকুয়াল টু মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। যদি প্রশ্নে শর্ত দেওয়া থাকে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে যে তুমি থিটার মান নিতে পারবা পাই পর্যন্ত, তখন কিন্তু এটা নিতে হবে। অর্থাৎ এই মানটাকে আমরা বলছি মুখ্য মান, থার্ড কোয়াড্রেন্টের থিটার মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। ওকে, তো আমি তোমাদেরকে বলবো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে যেটা থিটা পাইলাম, দুইটা পাইলাম। একটা হচ্ছে পাই প্লাস, কোনো কথা যদি উল্লেখ না থাকে তুমি যে কোনো একটা পরীক্ষায় দিয়ে আসবা। এটা হতে পারে অথবা এটাও হতে পারে, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। তো আমাদের গুণীজনেরা বলে গেছেন যে যদি কখনো থিটার মান মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল টু পাই হয়, অর্থাৎ থিটার মান যদি মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মাঝে থাকে, অর্থাৎ মাইনাস 180 ডিগ্রি থেকে প্লাস 180-র মাঝে অবস্থান করে, তখন এই থিটার মানটাকে বলা হয় মুখ্য মান, মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু অফ থিটা, মুখ্য মান। তো থার্ড কোয়াড্রেন্টের মুখ্য মান বলতে তার মানে এটা তার কি বোঝাচ্ছে? থিটার মান পায়ের থেকে ছোট হতে হবে অথবা মাইনাস পায়ের থেকে বড় হতে হবে, মাইনাস পায়ের থেকে বড় এবং পায়ের থেকে ছোট হতে হবে। কিন্তু এখানে দেখো পাই প্লাস সামথিং, এই জিনিসটা কিন্তু পায়ের থেকে বড়, এটা কিন্তু পায়ের থেকে বড়, রাইট? মাইনাস পাই প্লাস সামথিং তার মানে কি এটা মাইনাস পায়ের থেকে বড়, পায়ের থেকে একটু বড়, তার মানে গ্রেটার দেন পাই। মাইনাস পাই প্লাস সামথিং মানে গ্রেটার দেন মাইনাস পাই। দেখো তো থিটার মানটা মাইনাস পায়ের থেকে বড়, এটাই তো থিটার মান, থিটা মাইনাস পায়ের থেকে বড়, তাহলে এইটা হবে আমাদের মুখ্য মান। এইটা আমরা বলবো থার্ড কোয়াড্রেন্টের মুখ্য মান। কি ক্লিয়ার? মুখ্য মান বিষয়টা ক্লিয়ার হলো কিনা একটু বলো তোমরা। ওকে, তোমরা কেউ কথা বলবা না নিজেদের মধ্যে। ভাই আপনি আগে জানতেই পারেন, কিন্তু ফার্স্ট ইয়ারে
স্টুডেন্ট অনেকে নাও জানতে পারে, তাই আগে অ্যান্সার দেবেন না প্লিজ। হ্যাঁ, সেটাই তো কথা। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে যারা আছো তারা একটু তোমাদেরকে নমনীয় হতে হবে ছোট ভাই বোনদের প্রতি, কারণ তারা একবারে নতুন এই চ্যাপ্টারের সাথে। আমি এর পুরা ক্লিয়ার নাড়ি ভুড়ি বের করে দেখাবো আসলে। সুতরাং যারা ফার্স্ট ইয়ার আছো তাদেরকে এই জিনিসটা অনেক সুন্দরভাবে বুঝতে হবে। সেকেন্ড ইয়ারে যারা আছো, অনেকে রিভিশন ক্লাস করতেছো, তারা একটু চুপ থাকার চেষ্টা করিও। আর যারা তোমরা ফার্স্ট ইয়ারের আছো বাবা, তাদেরকেও বলছি, তারা অ্যান্সার করলে তোমাদের কোনো সমস্যা তোমরা মনে নিও না, কারণ তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবো ভাই আবার রিপিট করেন। হ্যাঁ, আমি এমনইভাবে পড়াচ্ছি যে আমি আসলে সেকেন্ড ইয়ারদেরকে বেস করে পড়াচ্ছি না। ফার্স্ট ইয়ারে যারা একবারে নতুন, কিছুই জানে না, সব লেভেলের স্টুডেন্টের জন্য আমি পড়াচ্ছি কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার? ও থিটার লিমিটটা মাহফুজা শিরিন লিপি আইডি থেকে বলছে, ভাইয়া থিটার লিমিটটা আরেকবার বললে হতো। আসলে এই লিমিটটা আমার দেওয়া না, গণিতবিদরা ওই আগের যুগ থেকে বলে আসতেছে যে এইরকমভাবে যে -π থেকে +π-এর মাঝে যদি থিটা থাকে, এটাকে সংজ্ঞায়িত করব আমরা প্রিন্সিপাল ভ্যালু হিসেবে, যে থিটার প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান। ওনারা একটা লিমিট বেঁধে দিয়েছেন আসলে। তাহলে দেখো, আমি যদি এই দিক থেকে ঘুরি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি, পায়ের থেকে বড় হয়ে যায়, সেটা মুখ্য মান বলতে পারবো না, বাট থিটার মান বলতে পারবো। ওকে, প্রশ্নে কোনো কথা উল্লেখ না থাকলে সাধারণত মুখ্য মানটা বের করতে হয়, সাধারণত মুখ্য মানটা বের করতে হয়। ওকে, যদি তোমার কোনো কিছুই বলার না থাকে তখন তোমরা সরাসরি এই মুখ্য মানটা দেখো। এই জন্য মুখ্য মানটা লেগেছে যে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার মানটা বের করার সময় এটাকে বেশি গুরুত্ব দিবা, এই মানটা আগে বের করবা যদি কোনো কথা উল্লেখ না থাকে। বাট এমসিকিউ করার সময় এটা দিয়েও চেক করতে হয়, এটা দিয়েও চেক করতে হয়, কোনটা অ্যান্সার থাকে সেটা বলা খুব মুশকিল হয়ে যায়। দেখা গেল পাই প্লাস সামথিং, ওটা দিয়েও অ্যান্সার আছে, এটা দিয়েও অ্যান্সার আছে, দিয়ে আবার ঘ নম্বরে যায় বলছে ক খ উভয়ে, এরকম প্রশ্ন থাকতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার মান হয় এইটা, নয়তোবা এইটা, তোমরা মনে রাখবা। ওকে, এই সরি, কোথায় আসলো? ওকে ভাইয়েরা আমার, দেখো তোমরা এবার ফোর্থ কোয়াড্রেন্টে চলো। হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে আমরা থিটার মান দুইভাবে নিতে পারি। এই যে দেখো, ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরি তাহলে থিটার মান আসলে এইটা। যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে কটক ঘুরেছে, দেখো থিটা ইকুয়াল টু, দেখো এখান থেকে এই পুরাটুকু যদি ঘুরি তাহলে এটা হবে 2π থেকে π বাদ, 2π এক সার্কেল থেকে π বাদ, তাহলে 2π - π, কারণ এখান থেকে এক পাক ঘুরে আসার পরে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে π পরিমাণ। ওকে, তাহলে 2π - π, সো দিস ইকুয়াল টু 2π - tan ইনভার্স y/x এর মডুলাস। কিন্তু এটা মুখ্য মান না, এটা 2π থেকে একটু ছোট, 2π থেকে একটু ছোট। বাট এইবার দেখো, আমি যদি জাস্ট এই ফাইটুকু, আমি যদি এইটুকু নিই যে এটা তো এক্স অক্ষের ধনাত্মক দিক, আমি কি শিখাইছি বলো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রেডিয়াস ভেক্টরটা যে কোণ উৎপন্ন করে, তাহলে কি করেছে, এই কোণটাও উৎপন্ন করে, আবার এই কোণটাও কিন্তু উৎপন্ন করে। আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে না ঘুরে এখান থেকে এই দিকে ঘুরতাম, জাস্ট ঘড়ির কাঁটার দিকে ঘুরতাম, তাহলে কিন্তু থিটা ইকুয়াল টু হতো -π। ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি কি পরিমাণ? π পরিমাণ, এই জন্য -π দিয়েছি। এটার অর্থ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি। ওকে, সো দিস ইকুয়াল টু হোয়াট ইজ π? -tan ইনভার্স y/x এর মডুলাস। তাহলে চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি থিটার মান দুইভাবে বের করতে পারি, এটা 2π মাইনাস সামথিং, আর একটা শুধু -tan ইনভার্স y/x এর মডুলাস। অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই মানটাকে আমরা বলবো মুখ্য মান, এটাকে বলবো মুখ্য মান, কারণ এটা পায়ের থেকে বড় হয়ে যাবে। 2π থেকে ছোট, বাট পায়ের থেকে বড়, কিন্তু আমাদের মুখ্য মানের ব্যবধি ছিল -π থেকে +π। ওকে,
তাহলে মুখ্য মানটা হচ্ছে -π থেকে +π এর মাঝে থাকতে হবে। বাট এই মানটা পায়ের থেকে বড় কিন্তু 2π থেকে ছোট। ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি একবারে সুন্দর করে লিখি, এভাবে যদি লিখি, এখানে কোয়াড্রেন্ট, এইভাবে তোমরা সুন্দর করে খাতায় নোট করে রাখবা। আর এখানে হচ্ছে থিটার মান। ওকে, থিটার মান ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থিটার মান। আর এখানে লিখবো আমরা প্রিন্সিপাল ভ্যালু অফ থিটা, প্রিন্সিপাল ভ্যালু অফ থিটা, 3টা কলাম করলাম। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এখানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার মান tan ইনভার্স y বাই x এর মডুলাস, মডুলাস না দিলে হতো ফার্স্ট কোয়াড্রেন্টে x আর y পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। এর প্রিন্সিপাল ভ্যালু ডু দিলাম, ডু মানে এটাই হবে এর প্রিন্সিপাল ভ্যালু ডু, কারণ দেখো পায়ের থেকে ছোট আছে, সুতরাং এটাই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের প্রিন্সিপাল ভ্যালু। এবার থার্ড কোয়াড্রেন্ট আমরা দুইটা দেখেছি, একটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y বাই x এর মডুলাস, অথবা -π প্লাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। এটা থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার মান। বাট মুখ্য মানটা কত? মুখ্য মানটা হচ্ছে -π প্লাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। খাতায় সুন্দর করে নোট করে রাখবা। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি ছিল? 2π মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস, অথবা শুধু -tan ইনভার্স y বাই x এর মডুলাস। মুখ্য মানটা কোনটা ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে? -tan ইনভার্স y বাই x এর মডুলাস। ওকে, তাহলে কোনো কথা উল্লেখ না থাকলে মুখ্য মানগুলি আমরা থিটার মান হিসেবে গ্রহণ করব। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো সুন্দর করে খাতায় নোট করে রাখবো, যেন ভবিষ্যতে কখনো খাতার পেজটা খুললে যেন দেখতে পাও উজ্জ্বলকে খাতার পেজে। ঠিক আছে, খাতার পাতায়, মনের খাতায় উজ্জ্বল যেন থাকে, এই জন্য সুন্দর করে নোট করা উচিত। কি ক্লিয়ার ভাইজান? এই সামিত ইসলাম, মীর সামিত ইসলাম আইডি থেকে খুব বেশি বেশি কথা বলছো, এখনই বের করে দেবো কিন্তু গ্রুপ থেকে। নাইমা জান্নাত ফিমা, রিপিট প্লিজ। কোন জায়গাতে রিপিট করবো ভাইয়া? ওকে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট, 4টা কোয়াড্রেন্টের আমরা এগুলো এখন অঙ্ক করলে আমরা কিছু বুঝতে পারবো। ওকে, তাহলে লেখো, কিছু প্রবলেম লেখো, লেখো একটা প্রবলেম লেখো যে নিম্নোক্ত কার্তেশীয় স্থানাঙ্কগুলোকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। নিম্নোক্ত কার্তেশীয় স্থানাঙ্কগুলোকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। পোলার স্থানাঙ্কে রূপান্তর করো।
রূপান্তর করো। ওকে, 1 নম্বর দিলাম আমি 1, √3, 2 নম্বরে দিলাম -1 √3, 3 নম্বরে দিলাম আমি 1 -√3, 4 নম্বরে দিলাম হচ্ছে 4 নম্বরে দিলাম -1 -√3। আমি এখানকার মধ্যে একটা একবার ডিটেল করে দিব যে পরীক্ষার খাতায় তোমরা কিভাবে করবা। ওকে, দেখো সলভ করতেছি আমি। প্রথমত এইটা করতেছি 2 নম্বরটা। ওকে, পরীক্ষা খাতা লিখবা এইভাবে, -1, কে xy এর সাথে তুলনা করে পাই। এইভাবে লিখবা, xy এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাই? x = পাই -1, y = পাই √3। সুন্দরভাবে অ্যান্সার করবা। তাহলে x = -1, y = √3। এবার লিখবা, ধরি পোলার স্থানাঙ্ক, ধরি পরীক্ষা খাতা লিখতেছি কিন্তু, যদি বা বোর্ডে লিখতেছি আমি, ধরি পোলার স্থানাঙ্ক আর থিটা, আর মানে রেডিয়াস ভেক্টর। তো আমরা জানি, একটু আগে শিখেছি, কারা জানে? আমরা জানি r = √x² + y²। সো দিস = √x² মানে 1, √3 উপর স্কয়ার মানে 3, দিস = 2। আর এর মান পেয়ে গেছি 2, রাইট? এবারে থিটার মান, থিটার মান বের করতে হলে ইউ হ্যাভ টু জানতে হবে যে তোমার যে বিন্দুটা, সেই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে, এটা মাথায় জানতে হবে, মাথায় নিতে হবে। x এর মান মাইনাস, y এর মান প্লাস। তাহলে খেয়াল করো, x এর মান মাইনাস, y এর মান প্লাস। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার মান কত? তাহলে আমরা এবার সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার মানটা ব্যবহার করব, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে থিটা = সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে পাই মাইনাস tan ইনভার্স y/x এর মডুলাস। থিটা = পাই মাইনাস tan ইনভার্স y/x এর মডুলাস। সেকেন্ড কোয়াড্রেন্ট, মুখ্য মান এটাই, ঠিক না? সো দিস = পাই মাইনাস tan ইনভার্স, হোয়াট ইজ y? y মানে √3, x মানে -1 এর মডুলাস। সো দিস = পাই মাইনাস tan ইনভার্স √3। শুধু পজিটিভ মান নেব যেহেতু মডুলাস। এবার বলো ভাইরা আমার, দিস = বলো তোমরা, পাই মাইনাস tan ইনভার্স √3 এর মানে কি? tan কতর মান √3 হয়? tan কতর মান √3 হয়? tan 60 ডিগ্রি মান √3। আমি এখানে যেহেতু পাই ব্যবহার করেছি, 60 ডিগ্রি মানে পাই/3, সুতরাং এটা হবে পাই/3 বা 60 ডিগ্রি, রাইট? সো দিস = 2π/3। দেখো এটা কিন্তু 2π/3 মানে মোটামুটি 120 ডিগ্রি। 120 ডিগ্রি, 120 ডিগ্রি কিন্তু -180 থেকে বড় আর +180 থেকে ছোট, এবং এটাই মুখ্য মান। সো থিটা = এটা। অতএব নির্ণয় পোলার স্থানাঙ্ক, নির্ণয় পোলার স্থানাঙ্ক, আর থিটা ধরেছিলাম আমরা কিন্তু পোলার স্থানাঙ্ক। আর এর মান কত পাইছি? 2 পাইছি। থিটার মান কত পাইছি? 2π/3 পাইছি। এই হচ্ছে পোলার স্থানাঙ্ক। কি ক্লিয়ার? বলো এবার। হাসনাইনা শামসুনাইনা আইডি থেকে 2,120 ডিগ্রি, হ্যাঁ এটাও করা যাবে, তবে রেডিয়ানে লিখলে ভালো আর কি। ডিগ্রিটা কেমন কেমন গরিব গরিব মনে হয়। এবার কি ক্লিয়ার ভাইজান? তোমরা যারা ফার্স্টে আছো সবাই
ক্লিয়ার? এএনসি পার ডিগ্রিতে লেখা লাগবে নাকি রেডিয়ানে লেখা লাগবে? তুমি যে কোনোটাতে লিখলেই অ্যান্সার হবে ভাইয়া, তবে রেডিয়ানে লিখলে ভালো লাগে। ডিগ্রিটা কেমন জানি গরিব মানুষ লাগে। হ্যাঁ, রেডিয়ানটা একটু বড় লোক লাগে আর কি। হয়েছে? তাহলে আমি এটা করলাম। আচ্ছা ভাই, তবে ডিগ্রি কষ্ট পেল কথাটা শুনে। হ্যাঁ তাই তো, ভেরি গুড। এবার ক্লিয়ার, বোঝা গেছে সবার? সুন্দর, সবাই বুঝতেছে এবার। আস্তে আস্তে তো ফিলিংস আসবে, তাই না বলো? ম্যাথমেটিক্স তো ফিলিংসের জিনিস, তাই না? রেডিয়ানে রাখতে হবে, রেডিয়ানে লিখলে ভালো রাখতে হবে, এটা একবারে ফরজ না, ঠিক আছে? রাখলে দেখতে ভালো লাগে। এবারে তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদেরকে একটা অঙ্ক করতে দিই আমি। তোমরা এবার করবা হচ্ছে 4 নম্বরটা। ভাইজান 4 নম্বরটা করো তো দেখি। এটা করো, তোমরা করো একবারে ডিটেল, এইভাবে করো, খাতায় ডিটেল করো, যেভাবে আমি করলাম এভাবে করো, তাড়াতাড়ি করো। চার নম্বরটা করো। এনসিপাত রেডিয়ানের উপর জাকাত ফরজ। হ্যাঁ ঠিকই বলেছো ভাইজান। নাইমা জান্নাত ফিমা এটা প্রশ্ন করেছিল, প্রিন্সিপাল ভ্যালু অফ থিটাটা ভাইয়া। আচ্ছা রিপিটে আসতেছি আপু, আমি কিছু অঙ্ক করিয়ে নিই, আসতেছি। দেখি কার কার হয়েছে। জান্নাতুল বাকি 2,5 π/3। জান্নাতুল বাকি মানে তুর্য বলছে। আমি আসলে অ্যান্সারটা ভুল বলবো না, ওটাও সঠিক। হ্যাঁ, অনেকে 2,5 π/3 লিখেছে, এটাও সঠিক। না, মনে হয় সঠিক না, সঠিক না। হ্যাঁ, অনেকে ভুল করতেছে। আসলে ভুল না করলে তো কুল খুঁজে পাওয়া যায় না রে পাগলারা। ভুল পথে হাঁটবা, তাহলে সঠিক পথটা যেদিন তুমি খুঁজে পাবা, তাহলে 2টা পথ তোমার জানা থাকলো, কোনোদিন আর ভুল পথে আগাবা না। অনেকে যারা ভুল করছো তারা নিজেকে কখনোই আত্মসমর্পণ করবা না নিজের কাছে যে আমি অঙ্ক পারি না। যারা অঙ্ক ভুল করছে এখন, তারাই একদিন এই অঙ্কে সবচাইতে ভালো পারফরমেন্স করবে, কারণ তাদের 2টা রাস্তাই জানা। 2টা রাস্তা আছে, মনে করো ভুল রাস্তা আর একটা সঠিক রাস্তা। ওর ভুল রাস্তায় যেও অভ্যাস আছে, সেখান থেকে ফিরে সে সঠিক রাস্তায় হাঁটারও তার অভ্যাস আছে। যখন সে বাস্তব জীবনে যাবে, তখন দেখা যাবে সে আর ভুল রাস্তায় কোনোদিনও হাঁটবে না। আর যে ছেলেটা এখন সব সময় ঠিক করে যাচ্ছে, রাইট, সে তার কিন্তু ভুল রাস্তা সম্পর্কে কোনো ধারণা নেই।
হঠাৎ করে সে একদিন ভুল রাস্তায় চলে গেছে, কিন্তু তার ভিতরে ধারণা হয়ে আছে আমি যেটাতে যাচ্ছি সেটা মনে হয় সঠিকই রাস্তা। অতএব যারা ভুল করছো তারা কুল খুঁজে পাবার জীবনের কোনো এক সময় সংক্ষেপে করতেছি আমি। 4 নম্বরটাতে -1 -√3 দিয়েছি আমি হচ্ছে স্থানাঙ্কটা, তাহলে x এর মান -1 আর y এর মান -√3। এইটা আমাদের কোন কোয়াড্রেন্ট সেটাকে বুঝতে হবে। বাঁচতে হলে জানতে হবে x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস, দ্যাট ইজ থার্ড কোয়াড্রেন্টে। x এর মান মাইনাস, y এর মান মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে, রাইট? তাহলে এখানে r এর মান ইকুয়াল টু √x² প্লাস y² ইকুয়াল টু √1 প্লাস 3 ইকুয়াল টু 2। এবার থিটার মান দুইভাবে বের করেছে অনেকে। আমি বলেছিলাম থিটার মান মুখ্য মানটা নিয়েও কোনো কথা উল্লেখ না থাকলে ইচ্ছা তুমি যে কোনোটা লিখবা, স্যার তোমার মার্ক কাটতে পারবে না। তাহলে এখানে যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্ট আমি দুইভাবে লিখতে পারি, পাই প্লাস tan ইনভার্স y x এর মডুলাস, অথবা মাইনাস পাই প্লাস tan ইনভার্স। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দুইটা মান লিখে দিয়েছিলাম। ওকে, দেখি কারো দুটার মধ্যে যে কোনো একটার সাথে তখন মিলবে। তাহলে পাই প্লাস এখানে হবে tan ইনভার্স √3, শুধু দেখো y x একবারে করলাম, -√3 বাই -1 মানে √3, অথবা আমি যদি এইভাবে করি পাই প্লাস tan ইনভার্স y x এর মডুলাস মানে √3, তাহলে এখানে হবে √3। ভাইয়েরা আমার, দিস ইকুয়াল টু, তাহলে এখানে পাই প্লাস tan ইনভার্স √3 মানে π/3, অথবা মাইনাস পাই প্লাস π/3, রাইট? দিস ইকুয়াল টু, লসাগু পারে না কেউ, লসাগু পারে না, কেমন কথা, 4π/3, অথবা এটা হবে -2π/3। তাহলে তুমি কোনটা ব্যবহার করেছো? অতএব পোলার স্থানাঙ্ক হবে, অতএব নির্ণয় পোলার স্থানাঙ্ক, অতএব নির্ণয় পোলার স্থানাঙ্ক হবে 2,4π/3 অথবা 2,-2π/3, এইটা হবে। যোগ বিয়োগ পারে না রে, পারে না। জাকিয়া লিমা এটি থেকে বলছে, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো, ডেফিনেটলি। কি ক্লিয়ার? মহসিনা মিম, আমি সেকেন্ডটা করেছি, ধন্যবাদ মহসিনা মিম, তুমি দেশি মানুষ, বেশি করে অঙ্ক করবা। এবার কি তোমরা বুঝেছো ভাইজান? মানুষ মাত্রই ভুলশীল, সুতরাং ম্যান ইজ মর্টাল। কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিয়ে করবা ভাইয়া, যে কোনো একটা করলেই হবে না? হ্যাঁ, যে কোনো একটা করলেই হবে। এসপি দাস, হ্যাঁ যে কোনো একটা করলেই হবে ভাইয়া, দুটা করা লাগবে না, যে কোনো একটা করবা, তবে মুখ্যটা করবা, তাহলে ভালো লাগে। আমার ভালো লাগে, বিশেষ করে আমার ভালো লাগাটা কি তোমাদের ভালো লাগে না? এটা ফোর্থ কোয়াড্রেন্টে না, 4 নম্বর মানেই ফোর্থ কোয়াড্রেন্ট এমনটা তো না। হাসনায়না শামসুন্নাহার, এটাই শামসুন্নাহার আন্টি, আপনার ছেলে দেখেন কিরকম ভুল করতেছে, আমি তো হতাশ। এই হাসনায়না শামসুন্নাহার আন্টি, আপনার ছেলের নামটা আমি ভুলে গেছি, ওই জন্য নামটা বলতে পারছি না। আমি একটু উলট পালট করে দিয়েছি ছেলে মেয়েদেরকে এই কনফিউশনে ফেলে দেওয়ার জন্য, যে প্রথমটা লিখেছি, ফার্স্ট যে প্রবলেমটা দিয়েছি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দু, সেকেন্ড যেটা লিখেছি 2 নম্বরে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দু, 3 নম্বরে যেটা লিখেছি ওইটা দিয়েছি ফোর্থ কোয়াড্রেন্টের, 4 নম্বরের বিন্দুটা দিয়েছি থার্ড কোয়াড্রেন্টের, যেন উলট পালট হয়, যে 4 মানে তো ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? এই ভুলটা যেন করে, এই জন্য আমি কিন্তু উলট পালট করে দিয়েছি। আন্টি আপনার ছেলেকে একটু বোঝাই দেন, আপনি তো ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির মনে হয়। এনিওয়ে, তুর্য, আচ্ছা,
ওকে, হ্যাঁ শতাব্দী ব্রহ্মা ঠিকই বলেছো, 4 নম্বর দিকে ফোর্থ কোয়াড্রেন্টই ভাবছে সবাই। আমি কি অতই সোজা মানুষ? একটু কিন্তু বেকা মানুষও আছি আমি। সবাই চায় ফোর্থ কোয়াড্রেন্ট ভাবে অঙ্ক করেছে, হতাশ। আবার তুর্য বলছে ভাই ভালোই খেলে দিলেন। সাদমান সাকিব, থিটার প্রতিপাদন কি পরীক্ষায় আসে? না ভাইয়া, থিটার প্রতিপাদন পরীক্ষায় আসে না, তবে এমসিকিউ আসতে পারে। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝেছো, বাকি দুইটা তোমরা করতে পারবা। ওকে, তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো হয়ে গেল। ওকে, এইবারে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক রূপান্তরটা দেখব। তাহলে 1 নম্বর টাইপের অঙ্ক আমাদের হয়ে গেল, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কি করে পোলার স্থানাঙ্কে যাওয়া যায়। ওকে, এবার শিখব টাইপ 2। টাইপ 2, টাইপ 2। এবার আমি শিখব হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়, পোলার থেকে কার্তেশীয়। এর আগেরটা শিখেছি কার্তেশীয় থেকে পোলার। তার মানে কি, তোমাকে দেওয়া থাকবে আর থিটা, তোমাকে নির্ণয় করতে হবে এক্স ওয়াই। ওকে, অর্থাৎ ইউ হ্যাভ টু জানতে হবে আর থিটা দেওয়া থাকবে, এক্স আর ওয়াই বের করতে হবে। তাহলে এক্স কে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে মোস্তাক, ঠিক আছে। ওয়াই এরও এমন একটা সূত্র ব্যবহার করতে হবে যেন আর এবং থিটার মাধ্যমে হয়। তাহলে আমরা এইরকম প্রয়োজনীয় সূত্র দেখেছি, এক্স ইকুয়াল টু বের করা যায় আর কস থিটা দিয়ে, আর ওয়াই ইকুয়াল টু বের করা যায় আর সাইন থিটা দিয়ে। কি ক্লিয়ার মোস্তাক? আমরা তো দেখলাম, একটু আগে দেখেছি যে পোলার মানে আর থিটা দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে এক্স ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু যেন আর থিটার ফাংশন হয়, ওয়াই ইকুয়াল টু যেন আর থিটার ফাংশন হয়। তো আমরা তো বের করে দেখাইছি এটা, রাইট? তো ভেরি গুড। তাহলে এইবার আমরা একটা অঙ্ক করি। অঙ্কটা করবো এভাবে, একটা অঙ্ক দিলাম 2,2π/3 এতকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করো। কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করো। ঠিক আছে মোস্তাক? তাহলে বলো যে আমি এটা আবার কিভাবে করবো, একটা এটা গোটাটা আমি করে দিই এই অঙ্কটা, হ্যাঁ, তারপরে তোমাদেরকে বইয়ের কাজ দেবনি। পরীক্ষা খাতা লিখতেছো তোমরা, হ্যাঁ। 2,2π/3 এতকে আর থিটার সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। ঠিক আছে? তাহলে আমরা যদি এটার সাথে তুলনা করি, আর এর মান কত হয় মোস্তাক বলো? আর এর মান 2, থিটার মান 2π/3। তাহলে আর এর মান জানা, থিটার মান জানা। ধরি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, আমি পুরো অঙ্ক করে দিচ্ছি। ধরি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই। আমরা জানি, কারা জানে? আমরা সবাই জানি, আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা। এক্স এর মান তোমার লাগবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা। হোয়াট ইজ আর? আর মানে 2, কস থিটা মানে 2π/3। কস 120 ডিগ্রির মান, ঠিক আছে? তাহলে দিস ইকুয়াল টু 2 ইন্টু কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ। ক্যালকুলেটরে করতে পারবা, এটা একবারে লিখতে পারবা। কস 2π/3 মানে কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ। এই হাফ আর এই 2 হয়ে যাবে সাফ, থাকবে -1।
তাহলে x এর মান পেয়ে গেলাম -1। এবার y ইকুয়াল টু r sin থিটা। ওকে, সো দিস ইকুয়াল টু r মানে 2 sin 2π/3 2 ইন্টু sin 120 ডিগ্রির মান √3/2। এটা ক্যালকুলেটরে করতে পারবা। ওকে, সো দিস ইকুয়াল টু a হাফ আর a 2 তো সাফ থাকলো √3। তাহলে x এর মান পাইছি, y এর মান পাইছি। অতএব নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক -1, √3। কি ক্লিয়ার ভাইজান? দেখো কোন জায়গায় বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো। জান্নাতুল বাকি আইডি থেকে তুর্য, তুমি একটু ভুল করেছো ভাইয়া, ওখানে হবে -1 প্লাস √3। সবাই জানে কি না সেটা তো আমি জানি না, তাই লিখবো আমি জানি। বাহ মহসিনা মিম, জয়পুরহাটের মানুষ তো এত ক্রিটিক্যাল হয় না, তুমি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছ দিন দিন। সাদিয়া ইসলাম ষষ্ঠী, ব্র্যাকেট দিতে ভুলিও না আপু, ঠিক আছে? ব্র্যাকেট দিতে ভুলিও না। কি ক্লিয়ার? ওকে ওকে, ইনশাল্লাহ সবাই পারবে এখন। তাহলে কার্তেশীয় থেকে, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, আর পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, দুই টাইপ হলো আমাদের, রাইট? এবার টাইপ 3। টাইপ 3টা করার আগে টাইপ 3 আর 4 মানে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, স্থানাঙ্ক থেকে স্থানাঙ্ক। আমি কিন্তু এখানে দুইটা টাইপ করেছি, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, আবার পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক। এবার সমীকরণের পরিবর্তন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এরকম। তো এবার হচ্ছে কার্তেশীয় সমীকরণ থেকে টাইপ 3, এটা টাইপ 3 কার্তেশীয় সমীকরণ। এর আগেরটা করেছি স্থানাঙ্ক। কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, পোলার সমীকরণ, রাইট? অর্থাৎ এক্স ওয়াই সম্বলিত সমীকরণ। একটা সমীকরণে এক্স ওয়াই সম্বলিত সমীকরণ থাকবে, সেখান থেকে তোমাকে আর থিটা সম্বলিত সমীকরণে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আর থিটা সম্বলিত সমীকরণ, ওকে? এক্স ওয়াই সমীকরণ থেকে তোমাকে আর থিটা সমীকরণে যেতে হবে। এটাকে বলা হচ্ছে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। যেমন আমি যদি বলি যে y = 5x, এটা একটা কার্তেশীয় সমীকরণ, এই সমীকরণে x y আছে, সো দিস ইজ কল্ড কার্তেশিয়ান ইকুয়েশন, ঠিক আছে মোস্তাক? এখন যদি তুমি চাও যে এটাকে পোলার সমীকরণে নিয়ে যাবা, কি সমীকরণে নিয়ে যাবা? পোলার সমীকরণে নিয়ে যাবা, অর্থাৎ এই সমীকরণটাকে চেঞ্জ করে আর এবং থিটা সমীকরণে যেতে হবে। তো উই নো y = r sin থিটা, this equal to 5 into r cos theta, right? So r ফিনিশ হয়ে যায়, তাহলে কি থাকে মোস্তাক? sin theta equal to 5 cos theta, তার মানে tan theta equal to 5, ওকে? তার মানে tan theta equal to যে কোনো ধ্রুবক। হোয়াট ইজ দিস? এটা কি নির্দেশ করে?
ওহ, এক্সেলেন্ট একটা প্রশ্ন চলে আসলো, আমি জীবনে এটা পড়াইনি আর আগের বেসে। হ্যাঁ, y=5 এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা। মূল বিন্দুগামী একটা সরল রেখা, এটার সাথে সবাই পরিচিত। আজ থেকে আমি তোমাদেরকে এই tan θ = 5, tan θ = যে কোনো একটা ধ্রুবক দিয়ে বলবো হোয়াট ইজ দিস, এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। এটা পোলার সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এটা tan θ = যে কোনো ধ্রুবক, এটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? তাহলে y=5x এটা মূল বিন্দুগামী একটা সরল রেখা। তোমরা 9-10 পড়ে এসছো এটা, কিন্তু আমি পরীক্ষায় দেব এইভাবে, নিম্নের কোনটি মূল বিন্দুগামী সরল রেখা? দেখো পরীক্ষায় দেব এইভাবে, ক নম্বরে নিম্নের কোনটি মূল বিন্দুগামী সরল রেখা। ক নম্বরে দেব আমি y=x + 7, খ নম্বরে দেব আমি 5x + 2y - 3 = 0, গ নম্বরে দিব tan θ = 2, আর ঘ নম্বরে দিব নানি। আমার বিশ্বাস আমার এই ক্লাসে বাইরে যে সকল স্টুডেন্ট আছে, আমার এই ক্লাস যারা করতেছো, মানে 99% স্টুডেন্টস অফ বাংলাদেশ, তারা অ্যান্সার করবে এই নানি। মূল বিন্দুগামী সরল রেখা মানে y=mx তারা শিখে এসছে, কিন্তু এখানে y=mx তো নাই। y=mx আছে মস্তাক বলো? এটা তো জানে না যে tan θ = 5 y=mx এর মতোই, বাট তোমরা অ্যান্সার করবা tan θ = 2। ঠিক আছে, এই যে ছোট্ট ছোট্ট প্রশ্ন দিয়েই আটকানো যায়, বেশি কিছু লাগে না রে ভাই, ফিলিংস লাগে। tan θ = ধ্রুবক, এটা মনে রাখো, এইটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ভাইয়েরা আমার, এইভাবে শিখতে হবে পড়ালেখা। কি ক্লিয়ার? হ্যাঁ, হাসনাইনা শামসুনাইনা আইডি থেকে বলছে, মানে tan θ = কনস্ট্যান্ট হলে সেটা মূল বিন্দুগামী, 100% মূল বিন্দুগামী সরলরেখা হবে তুর্য। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? তাহলে দেখো, আমরা মূল বিন্দুগামী সরল রেখা, যারা সেকেন্ড ইয়ারে আছো তোমরা, তাদেরকেও আমি হয়তো বা এটা পড়ানোর সময় গত বছর পড়াইনি। ঠিক আছে, আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি প্রত্যেক বছরই আমার কীরকমভাবে যেন চেহারা চেঞ্জ হয়ে যায়, পড়া থেকে আমি নিজেও জানি না যে কী পড়াচ্ছি। যেমন এটা একটা খুব সুন্দর জিনিস আসলো, যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y=mx, এটা হচ্ছে তোমার কার্টেসিয়ান ফর্ম, আর tan θ = ধ্রুবক, এটা হচ্ছে পোলার ফর্ম। কি ক্লিয়ার? ওকে, তাহলে কিভাবে হবে, মানে একজন বলছে কিভাবে হবে, পাগলা। তোমাকে যদি এখন বলে যে উল্টাটা করো দেখি, যে tan θ = 5, আমি এবার সিকিউ প্রশ্নে দিলাম, যারা সেকেন্ড ইয়ার আছে তাদেরকে এটা শেখায়নি সরল রেখা, এই জন্যই তো সরল রেখা আবার তোমরা রিভিশন করতে এসছো, যে নতুন কিছু শেখার জন্য। প্রশ্নে বলা হলো tan θ = 5, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা, ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা, এটা ব্যাখ্যা করো। ওয়াও, এক্সেলেন্ট জিনিস। বাহ, তোমরা এইভাবে লিখবা তখন, যে বাহ, sin θ / cos θ = 5, বাহ, sin θ = 5 cos θ। প্রশ্নটা কি বুঝতে পারলা তোমরা? যে tan θ = 5 একটি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্দেশ করে, ব্যাখ্যা করো। তাহলে বাহ, r × cos θ = 5 × r, সরি আর sin θ কেন হবে, মানে তোমাকে মনে রাখতে হবে যে থিটার ইকুয়েশনটা হচ্ছে পোলার ইকুয়েশন, আর এবং থিটা,
পোলার ইকুয়েশন, রাইট? তোমাকে এখন চেষ্টা করতে হবে থিটার ইকুয়েশন থেকে এক্স এবং ওয়াই এর ইকুয়েশনে যেতে হবে। এর অর্থ এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে ভাঙ্গিয়ে ভঙ্গিয়ে তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে যেন এমন কিছু মান নিয়ে আসতে যেন আমি এক্স আর ওয়াই দ্বারা রিপ্লেস করতে পারি। তোমার টার্গেট থাকবে কি করে ইকুয়েশনে আর কস থিটা নিয়ে আসা যায় এবং আর সাইন থিটা নিয়ে আসা যায়। তাহলে আর সাইন থিটা উভয় পক্ষকে আর দ্বারা গুণ করেছি, আর কস থিটা। তো হোয়াট ইজ দিস? ওয়াই ইকুয়াল টু হোয়াট ইজ দিস? এক্স। তখন স্যারকে বলবা, স্যার ইহা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে তুলনীয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে তুলনীয়। সুতরাং ইহা একটি মূল বিন্দুগামী সরল রেখা নির্দেশ করে। কি ক্লিয়ার? আমি 2 মার্কের প্রশ্নটা দিতে পারি না সিকিউয়ে? অবশ্যই দিতে পারি। এক্সিলেন্ট, কিউট একটা প্রশ্ন। কয়সিলেন্ট? এক্সিলেন্ট। কি ক্লিয়ার ভাইজান? নাভিয়া ইসলাম বলছে চখাম কি সেটা না জানা আমি। ভাই আপনার ক্লাস আমার কাছে মধুর সঙ্গীতের নেই লাগে, তাই তো আমি ঘুমাইয়া যাই। ঘুমা যা। একজন প্রশ্ন করতেছে, ভাইয়া বাকি ত্রিকোণমিতি রাশির ক্ষেত্রে কি মূল বিন্দুগামী হতে পারে? না, মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে কেবলমাত্র tan থিটা ইকুয়াল টু ধ্রুবক থাকতে হয় অথবা cot থিটা ইকুয়াল টু ধ্রুবক থাকতে হয়, তবে সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। ঠিক আছে? কি ক্লিয়ার? হ্যাঁ ডেফিনেটলি বলছে এখানে তো এম হচ্ছে ওই সরল রেখার ঢাল। হ্যাঁ 100%। tan থিটা ইকুয়াল টু 5 সরল রেখার ঢালই তো বোঝায় রে পাগলি। এটাকে বলছে অনিন্দিতা মণিগ্রাম আইডি থেকে বলছে। আশা করি তোমরা বুঝেছ এই জিনিসটুকু। তাহলে আমি আসলে ভয়ে ভয়ে কিন্তু এই অঙ্কগুলো করাচ্ছি, কারণ আমি যেগুলো তোমাদের জানা সেগুলো তো যাচ্ছে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার, আবার পোলার সমীকরণ থেকে কার্তেশীয়, এরকম টাইপ হতে পারে টাইপ 4-এ। কিন্তু আমি সব কিছুতে যেতে পারতেছি না, এই কারণে ত্রিকোণমিতির সব সূত্র এখনও তোমাদের শেখানো হয়নি। আগামীকালকে শুক্রবার আছে, আগামীকালকে ক্লাস হবে ত্রিকোণমিতির সূত্রের উপরে। শুধু সূত্র শেখাবো কালকে, কিভাবে সূত্রগুলো আসে, সেই সূত্রগুলো কিভাবে ফিল করা যায়, ফিলিংসটা কিভাবে নেওয়া যায় সেটার উপরে। ঠিক আছে? এবং আমি প্রত্যেক শুক্রবারে তোমাদের ত্রিকোণমিতির ক্লাস নিব। যারা ফার্স্ট ইয়ার আছো তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক শুক্রবারে তোমাদের ত্রিকোণমিতির ক্লাস হবে এবং ত্রিকোণমিতির সূত্র আমার লাগবে বিভিন্ন চ্যাপ্টার করার সময়। যেমন দেখো, তোমরা অনেকে বলছিলে ভাই আমরা ক্যালকুলাস শুরু করছেন না কেন? ক্যালকুলাস শুরুর আগে তোমাকে ত্রিকোণমিতির উপরে যথেষ্ট দখল অর্জন করতে হবে। পায়ের তলায় মাটি তৈরি না হলে যেমন দাঁড়ানো যায় না, সেই রকম ক্যালকুলাস করার আগে ত্রিকোণমিতি বাঁচতে হলে জানতে হয়। ঠিক আছে? এই জন্য আগামীকাল সকালেই আমরা ত্রিকোণমিতি শুরু করব। ঠিক আছে? তোমরা যারা মানে এই যে সরলরেখা, এই যে যেমন 3 নম্বর আর 4 নম্বর টাইপের আরও ডিটেলে যেতে পারতেছি না, কারণ আমার ত্রিকোণমিতি শেখানো নাই এই জন্য। ঠিক আছে মোস্তাক? যেমন সাধারণভাবে এগুলো আবার দেখো, যেমন দেখো বলবো মোস্তাক, এই যে দেখো, যে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি এইটা হয়তো বা বলতে পারবো যে এটা একটা কার্তেশীয় সমীকরণ, এটা একটা বৃত্তের ইকুয়েশন, রাইট? এটা একটা বৃত্তের ইকুয়েশন। ওকে, তাহলে এই বৃত্তের ইকুয়েশন, এটা থেকে এটা কার্তেশীয় সমীকরণ, বাট এটাকে যদি আমি পোলার সমীকরণে যেতে চাই তাহলে এক্স এর জায়গায় তুমি আর কস থিটা বসো, তাহলে আর কস থিটা। অথবা তুমি একবার এটাও তো বসাতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আর স্কোয়ার, এটা বসাবো না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক না? আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে অতএব আর ইকুয়াল টু এ,
তাহলে আর ইকাল টু এ, এটা বৃত্তের ইকুয়েশন পোলার ফর্মে। আর ইকাল টু এ বৃত্তের ইকুয়েশন। আর মানে কি, হোয়াট ইজ আর? আর মানে রেডিয়াস ভেক্টর। তাহলে আর এর পরিচয় ছিল রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর এর পুরা ইলাবোরেশন ছিল মূল বিন্দু হতে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, এক্স ওয়াই এর দূরত্ব। তাহলে বলো, একটা নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব সর্বদা যদি এ হয়, এটার অর্থ কি বলো? মূল বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব সর্বদা এ। এর বাংলা বৃত্তের সংজ্ঞা কি? ফিলিংস নাও, এখানে দেখো ফিলিংস তৈরি করে ভিতরে। বৃত্তের সংজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু হতে, যেমন দেখো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, মুস্তাক ঠিক কিনা? এটা একটা নির্দিষ্ট বিন্দু, আর এখানে এর উপরে একটা বিন্দু আছে পিঁপড়া বিন্দু। পিঁপড়া বিন্দু, পি থেকে পিঁপড়া, পিঁপড়া মানে চলাচল করবে এই বক্ররেখার উপর দিয়ে। তার মানে কি, এখানে যদি পি বিন্দুটা আসে, এখানে যদি পি বিন্দুটা আসে, এখানে যদি পি বিন্দুটা আসে, তাহলে পি বিন্দুটাকে আমরা বলবো চলমান বিন্দু। পি বিন্দুটা যেখানেই যাক না কেন, এই মূল বিন্দু হতে এর ডিস্টেন্স সর্বদা এ, সর্বদা এ, সর্বদা এ, সর্বদা এ, সর্বদা এ। বৃত্তের সংজ্ঞা দেওয়া হচ্ছে এইভাবে, সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে, সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি মাত্র ধ্রুবক হলে, সর্বদা একটি মাত্র ধ্রুবক হলে, একটি নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি ধ্রুবক হলে। যেমন গ্রামের দিকে দেখবা, গ্রামের মাঠে ময়দানে গরু পুঁতে রাখে না, ওই যে একটা খুঁটিতে দড়ি বাঁধে গরু বাঁধে রাখলো, এবার গরুকে দিল মার, মনে করো গরু ঘুরতে থাকবে চরকির মতো। খুঁটিটা হচ্ছে কেন্দ্র, গরু হচ্ছে চলমান বিন্দু, আর দড়িটা হচ্ছে ব্যাসার্ধ। ওই যে রশিটা বাঁধা থাকে ওটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক হলে, তাহলে হোয়াট ইজ আর? আর মানে হচ্ছে মূল বিন্দু হতে এক্স ওয়াই দূরত্ব সর্বদা এ, সুতরাং এটা বৃত্ত। তাহলে আর ইকুয়াল টু যদি আমি বলি 3, এটাও বৃত্ত। আর ইকুয়াল টু 3, হোয়াট ইজ আর? মূল বিন্দু হতে এক্স ওয়াই দূরত্ব, মূল বিন্দু হতে এক্স ওয়াই দূরত্ব সর্বদা 3, সুতরাং এটা একটা বৃত্ত। কি ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা যেমন করাতে পারলাম খুব সহজে। আসলে আরো অনেক অঙ্ক আছে যেগুলোতে ত্রিকোণমিতি লাগবে, এই জন্য আগামীকালকে সকালে আমরা ত্রিকোণমিতির সূত্র শিখবো, গোটা 25টা সূত্র শিখবো। কটা বাজে মুস্তাক? হ্যাঁ, কি ক্লিয়ার বাবা? তাহলে আগামীকালকে সকালে আমরা আবারও হাজির হব সকাল 8টায় কালকে। হ্যাঁ, সকাল 8টায়। 8টা থেকে আমরা মোটামুটি 2 ঘন্টা পড়বো কালকে, ঠিক আছে? 2 ঘন্টায় মোটামুটি আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো একবার প্রমাণ সহকারে বুঝবো, যেগুলো দিয়ে আমাদের মানে ক্যালকুলাস করতে সুবিধা হবে। আর অন্যান্য চ্যাপ্টারে ত্রিকোণমিতি লাগবে, সেগুলো শিখতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থেকো সবাই। ওকে, দেখে নি কোনো প্রশ্ন আছে কিনা ছেলেপেলেরা, ঠিক আছে? ধরো আগামীকালকে সকাল 8টায় ক্লাস হবে তোমাদের এই গ্রুপে। এই গ্রুপে আগামীকালকে ত্রিকোণমিতির সূত্রের উপরে ক্লাস হবে। ওকে, খোদা হাফেজ বন্ধুগণ।